প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, রপ্তানিতে নতুন আশঙ্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আমেরিকা এবং ইসরায়েল ইরানকে 28শে ফেব্রুয়ারি যে আক্রমণ শুরু করেছে সেটা আজকে কিন্তু চতুর্থ দিনের মতো চলছে। এবং মধ্যপ্রাচ্যে যেটা হচ্ছে যে হরমুজ প্রণালী, আমরা জানি যে যেখান দিয়ে শিপিং, পৃথিবীর আসলে 20% তেল কিন্তু ওই সমুদ্র দিয়ে যেটা যাতায়াত করে, চীন সহ এশিয়ার বিভিন্ন দেশ, বাংলাদেশ সহ। বাংলাদেশেরও 90% তেল এবং গ্যাস কিন্তু আসলে ইউএই, সৌদি আরব এবং কাতার থেকে কিন্তু এলএনজি আসে এবং তেল আসে। তো এগুলো আসলে বাংলাদেশের জন্য তো একটা সংখ্যা ইম্পোর্টে আছে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের এক্সপোর্টেও, রপ্তানিতে একটা যে নতুন যে সংখ্যা দেখা দিয়েছে, একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের একটা যে বাজার, তো সেটা তো এখন সব কিছুই বন্ধ, ফ্লাইট চলছে না, এবং আসলে অনেক সময় কিন্তু মধ্যপ্রাচ্য হয়ে আমাদের অনেক পণ্য কিন্তু ইউরোপ আমেরিকাতে গিয়ে থাকে। তো সব কিছু মিলেই কিন্তু আসলে আমাদের রপ্তানিতে একটা বড় সংখ্যা দেখা দিয়েছে এবং ধাক্কা খেতে পারে। সো দর্শক, এ সংক্রান্ত কিন্তু একটি রিপোর্ট আজকে টিভিএসে পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন মিজানুর রহমান ইউসুফ এবং রিয়াদ হোসেন। তো আমরা দর্শক রিয়াদ হোসেনকে স্টুডিওতে পেয়েছি এবং তার সঙ্গে আলোচনা করব যে আসলে এই সংখ্যাটা কত গভীর হতে পারে এবং আসলে আমাদের যারা রপ্তানিকারক আছেন তারা বিষয়টি নিয়ে কি ভাবছেন। রিয়াদ, স্বাগতম আপনাকে। এই যে মধ্যপ্রাচ্যের যে বাজারগুলো, এখানে রপ্তানি আসলে আমাদের কেমন এবং কি ধরনের আসলে এখন যে সমস্যাটা হচ্ছে কি ধরনের? সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের ইম্পোর্ট তো একটা আশঙ্কা তৈরি হয়েছেই, তো এর মধ্যে রপ্তানির যে বিষয়টি, আমাদের মধ্যপ্রাচ্য খুব বড় বাজার নয় আমরা যদি গ্লোবালি চিন্তা করি, কিন্তু তাও সেটি $1 বিলিয়ন কাছাকাছি। আমাদের $800 মিলিয়ন উপরে সেখানে আমাদের এক্সপোর্ট হয়। সেই এক্সপোর্টের বড় অংশই তৈরি পোশাক, আবার কিছু খাদ্যপণ্য, সবজিটা একটা বড় অংশ আছে। এখন যেহেতু সবজি আপনার পচনশীল পণ্য, এটি পাঠাতেই হয় আসলে বিমানে, কার্গো বিমানে। যেহেতু মধ্যপ্রাচ্যে আপনি জানেন যে এখন ইরানে আক্রমণ হওয়ার পরে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টা আক্রমণ করছে। যুক্তরাষ্ট্রের যেসব দেশে ঘাঁটি আছে সেসব দেশে মোটামুটি অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশেই, যেখানে আমাদের এক্সপোর্ট আছে, ব্যবসা বাণিজ্য আছে, সেখানে দুবাই বা ইউএই অন্যতম আমাদের। হ্যাঁ, তো দুবাইয়ে কিন্তু তারা অ্যাটাক করেছে। সেখানে তারা অ্যাটাক করেছে, যার ফলে দুবাই এয়ারপোর্ট বন্ধ। সৌদি এয়ারপোর্ট বন্ধ ছিল, এখন আংশিক তারা আবার চালু করেছে। কাতার বন্ধ আছে। এরকম মধ্যপ্রাচ্যে এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আমাদের যাত্রী যেতে পারছে না। সেই সঙ্গে কার্গো বিমানগুলো, যেগুলো আসলে আমদানি রপ্তানির পণ্য আনা নেয়া করে, সেটিও যেতে পারছে না। ফলে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা যে এক্সপোর্টটা আমাদের হতো মোস্টলি বিমানের মাধ্যমে, যেটি হতো সেটি বন্ধ, এবং এটি এখন কিন্তু শিপও আমাদের সেদিকে যেতে পারবে না আসলে। তো এটি একটি প্রবলেম আছে। আবার আরেকটা বড় সমস্যা এখন দেখা দিচ্ছে, আমাদের কিন্তু অনেক রপ্তানি, আমাদের কোনো আমদানিকারক, ইভেন আমরা এই যে লার্জেস্ট বাংলাদেশের ইম্পোর্টার ইন্ডিটেক্স বাংলাদেশ থেকে পোশাক আমদানির একটা বড় অংশই তারা বিমানে নেয়। তাদের খুব দ্রুত শিপমেন্ট করতে হয়, খুব কম লিড টাইমে অর্ডার দিল, তারা এটি বিমানে নিয়ে যায়, তাদের খরচ সেই নেয়। তো সেটি মধ্যপ্রাচ্যের দেশগুলা হচ্ছে ট্রানজিট হিসেবে ব্যবহার হয়, মোস্টলি সংযুক্ত আরব আমিরাতে। তো সেটিও কিন্তু এখন তারা নিতে পারছে না, তাদের অলরেডি এটি আটকে গেছে। আমরা একজন রপ্তানিকারকের সঙ্গে কথা বলেছি, ওনার বছরে প্রায় $300 মিলিয়ন মতো উনি এককভাবেই ওনার রপ্তানি হয়। তো ওনার কিছু পণ্য উনি শিপে পাঠান। ওনার এই ক্রেতা হচ্ছেন ইউকের একজন ক্রেতা। উনি বললেন যে উনি পাঠাতে পারছেন না, ওনার পণ্য এখন ঢাকা কাস্টম হাউসে, ঢাকা বিমানবন্দরে আটকা পড়ে আছে। শুধু ওনার নয়, এরকম আরও অনেকেরই তৈরি পোশাক, তারপরে এই যে আমরা যেটা বললাম পচনশীল যেসব পণ্য, অলরেডি তো এটি আসলে আর সম্ভব নয়, এবং অনেকে এখন আর পাঠানো বন্ধ করে দিয়েছে যেহেতু পাঠাতে পারবে না। এরকম একটি সমস্যা তৈরি হয়ে গেছে, যার ফলে যেটি হবে, একটা হচ্ছে আমরা দুবাইয়ের মধ্যপ্রাচ্যের বড় মার্কেট, সেখানে রপ্তানি করতে পারছি না। মধ্যপ্রাচ্য হয়ে যে
অন্য দেশগুলোতে পাঠাতে পারতাম, সেটাও পারছি না এখন। যে শিপে গেলে ওই ইভেন আপনার তো সেটা কি আমার হরমুজ দিয়েই যেতে শিপে হবে যদি নাকি? যায় তাহলে আমার মধ্যপ্রাচ্যে যেতে হলে তো মধ্যপ্রাচ্যের আশপাশের যে অংশগুলো আছে মধ্যপ্রাচ্যে এবং ধরেন যে ইউরোপ আমেরিকান মার্কেটেও যদি কিন্তু শিপ আমরা যায়। ইউরোপ আমেরিকান মার্কেটের জন্য আমাদের সেটি অসুবিধা নয় যদি আমরা শিপে পাঠাতে পারি। কারণ হচ্ছে আমাদের কিন্তু সেগুলো শিপটা কি হরমুজ প্রণালী দিয়ে যাবে না? আমাদের রপ্তানির শিপটা ইউরোপে যেগুলো যাবে বা আমেরিকায় যেগুলো যাবে, ইভেন দক্ষিণ আমেরিকার দেশগুলোতে যদি যায়, তারা ওই হরমুজ প্রণালী ব্যবহার করতে হয় না, তারা অন্য লাইন ব্যবহার করে, ফলে সেটা নিরাপদ। এখানে একটা নিরাপত্তা আছে, এখানে আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে মূলত বিমানবাহী যেসব পণ্য আমাদের মধ্যপ্রাচ্যে যেত অথবা মধ্যপ্রাচ্য হয়ে অন্য দেশগুলোতে যেত, সেটা প্রবলেম, মানে এয়ার কার্গোর মাধ্যমে। প্লাস মধ্যপ্রাচ্যে আমদানি এবং রপ্তানি, মধ্যপ্রাচ্যে আমরা যদি এখন শিপেও পাঠাতে চাই সেটি পাঠানো যাবে না, মানে অবস্থাটা এমন হয়ে গেছে। তো এটি হচ্ছে আমাদের জন্য প্রবলেম। এখন আরেকটা বড় সমস্যা হচ্ছে আমরা কিন্তু বিকল্প হিসেবে মানে মধ্যপ্রাচ্যের বাইরে আমরা হয়তো ইন্ডিয়ান দিল্লিকে আমরা ইউজ করতে পারতাম। তো আমাদের এক্সপোর্টাররা বলছেন দিল্লির সঙ্গে বাংলাদেশের গত সময়টাতে এক ধরনের শীতল সম্পর্ক যাওয়ার কারণে কিছু ক্ষেত্রে তারা, যেমন আমাদের দিল্লি এয়ারপোর্ট আমরা ইউজ করতে পারছি না, তো ফলে আমরা সেই বিকল্পটাও আমরা নিতে পারছি না। এটিও আমাদের জন্য একটা প্রবলেম। দিল্লি থেকেও তো আপনি মধ্যপ্রাচ্যে যাওয়া, দিল্লি থেকে সরাসরি ইউরোপে যাওয়ার ব্যবস্থা আছে, তো ফলে সেক্ষেত্রে সেই সুবিধাটা বাংলাদেশ নিতে পারতো, যেটি বাংলাদেশ এখন নিতে পারছে না। আচ্ছা, আপনার এই যে এগুলোর কি ধরেন যে অল্টারনেটিভ একটা দিল্লি বললেন, কিন্তু ব্যবসায়ীরা আসলে কি বলছে? এই যে যুদ্ধটা যেটা যে আজকে আপনার 4-5 দিন ধরে, 4 দিন হয়ে গেল, এবং এটা দেখছি যে আমরা ইন্টেন্সিফাই করছি আরো, যে দিনে দিনে এটা খুব আপনি জানেন যে ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি তাকে মেরে ফেলেছে, এবং তাদের আর্মি চিফ, রিপাবলিকান গার্ড চিফ, মোটামুটি শীর্ষ পর্যায়ে 40 জনের উপরে মেরে ফেলেছে। সো এই পর্যায়ে তো ইরানও খুব অ্যাডামেন্ট, তারা এবং যুদ্ধটা চলছে। তো এটা যদি আসলে বেশি দিন লিঙ্গার করে, প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন আপনি দেখেছেন যে গতকাল সে বলছে যে 4-5 সপ্তাহ সেটা চলতে পারে। তো আসলে আমাদের সেক্ষেত্রে এক্সপোর্টে কি ধরনের ট্রাম্প প্রশাসন বলছেন 4-5 সপ্তাহ চলতে পারে, অনেকের আশঙ্কা এটা আরো লম্বা হতে পারে। আসলে এটা তো আমেরিকার বক্তব্য এরকম। তো সেক্ষেত্রে আমাদের এক্সপোর্টারদের এটা একটা বড় ভয়ের কারণ। আপনার যদি এই যুদ্ধটা যত দীর্ঘায়িত হবে তত সাপ্লাই চেইন ডিসরাপ্ট হবে। আপনার ইতিমধ্যে আপনি জানেন যে তেলের দাম বেড়ে গেছে, আমাদের তেল আমদানি করতে হয়, কিন্তু রপ্তানির ক্ষেত্রে এটি একটি বড় কম্পোনেন্ট কিন্তু ইনপুট। কারণ এনার্জি লাগবে, আমার এই যে তৈরি পোশাকের বিভিন্ন ধাপে এনার্জির প্রয়োজন হয়, জ্বালানি তেল। সেই জ্বালানি তেল আমদানিতে যদি খরচ বেড়ে যায়, তার কস্ট অফ প্রোডাকশন বাড়বে। তো এদিকে তার কস্ট অফ প্রোডাকশন বাড়বে, ওদিকে তার সাপ্লাই চেইন ঠিকমতো উনি পাঠাতে পারবেন না। তো এটি যদিও সারা পৃথিবীর জন্যই মোটামুটি একই রকম হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে যেহেতু মোস্টলি ডিপেন্ডেন্ট তৈরি পোশাক শিল্পের রপ্তানির উপরে, আবার আমাদের লোকাল মার্কেটটা একটা বড় অংশ হচ্ছে এই জ্বালানি তেল আমদানি ছাড়া আমাদের আর কোনো বিকল্পও নেই। তো ফলে আমাদের জন্য বিপদটা আসলে বেশি। তৈরি পোশাক শিল্পে একদিক দিয়ে তার কস্ট অফ প্রোডাকশন বাড়বে, অন্য দিক দিয়ে উনি যদি না পাঠাতে পারেন, সেই ক্ষেত্রে দেখা গেছে হয়তো মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল যেসব দেশ নয়, তারা এই সুযোগটা হয়তো নিয়ে নিতে পারে, আমাদের প্রতিদ্বন্দ্বী অন্য দেশগুলো যারা আছে। ফলে আমরা বাজারও হারাতে পারি, এই একটি আশঙ্কার বিষয় আছে। তো ফলে বাংলাদেশের এখন সামনে আমাদের উদ্যোক্তারা আসলে যেটি ভাবছেন যে যুদ্ধটা যদি দ্রুত শেষ হয়ে যায়, সাপ্লাই চেইন স্বাভাবিক হয়, তাহলে আমাদের জন্য স্বস্তি, বাংলাদেশের জন্য স্বস্তি। আপনি জানেন যে নতুন সরকার কেবলই আসলো, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আসার পরে এখন এক ধরনের এলোমেলো অর্থনীতি, সেটাকে গোছানোর একটি বিষয় আছে। সেই অনুযায়ী সরকার কিছু কাজ শুরু করেছে বা শুরু করার প্ল্যান নিচ্ছে। এই অবস্থায় ধরুন এরকম একটা বড়, যেটি আসলে বাংলাদেশের হাতে নয়, ফলে একটা বিশ্বব্যাপী যেই একটা আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, এই আশঙ্কাটা অনেক বেশি, কারণ আমরা যেহেতু আমদানি এবং রপ্তানি নির্ভর একটি দেশ। রাইট। আপনার এখানে আরেকটা বিষয় চলে আসে, যে ধরেন যে আমাদের তো আসলে রপ্তানির বাজারও খুব সীমিত, ইউরোপ আমেরিকা। আমরা যে বিকল্প বাজার নিয়ে অনেক কথা হয়, প্রোডাক্ট বহুমুখীকরণ নিয়ে কথা হয়, সো সেগুলো তো হয়নি। কিন্তু বিকল্প বাজার এই মুহূর্তে যে ধরেন যে যেগুলো বড় ইকোনমি, আপনার ইন্ডিয়া, জাপান, চায়না, জাপানে হচ্ছে চায়না, সো এই ধরনের বড় মার্কেটগুলো যদি আসলে বাংলাদেশ সুবিধাটা নিতে পারতো, তো সেটা কি আসলে আমাদের এক্সপোর্টারদের জন্য একটু ঝুঁকিটা তো কম থাকতো? ডেফিনেটলি আমাদের কিন্তু একটা দিক থেকে আমরা কিছুটা
আপনি স্বস্তি বলতে পারেন অথবা বিপদ কিছুটা কম, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে বাংলাদেশের রপ্তানি নির্ভরশীল নির্ভর নয়। আমরা কিন্তু সেখান থেকে আমাদের আমদানিটা অনেকটা, বিশেষ করে জ্বালানি তেল, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের রপ্তানিটা অ্যাটলিস্ট সেখানে অত বেশি না হওয়াতে আমরা সেদিক থেকে কিছুটা স্বস্তিতে আছি বলা যায়। কিন্তু আমাদের এই যে এটার কারণে যে পৃথিবীব্যাপী একটা অস্থিরতা তৈরি হবে, চাহিদা কমতে পারে, সাপ্লাই চেইন ডিসরাপ্ট, সেই জন্য আমাদের এখন আমাদের প্রতিদ্বন্দ্বী যেসব দেশ আছে তারা তো বিকল্প চিন্তা করছে কীভাবে তার বাজার ধরে রাখবে। এক্ষেত্রে বাংলাদেশকে, আমাদের ইকোনমিস্টদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন বাংলাদেশকে আসলে তারা কেউ কেউ আশা করছেন যে যুদ্ধটা হয়তো দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু যদি দীর্ঘস্থায়ী হয় অথবা তাহলে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা আমাদের আসলে ধরে রাখতে হলে কী করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথমত আপনি যেটা বললেন যে বিকল্প বাজার আমাদেরকে আরও বেশি আমাদেরকে ড্রাইভ দিতে হবে, আমরা খালি একটা দুইটা মার্কেট নির্ভর থাকা উচিত হবে না। এটি বহুদিন ধরে কথা হচ্ছে কিন্তু খুব বেশি কাজ হয়নি, আমাদের আসলে এই ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, এটি একটি। আরেকটি হচ্ছে আমাদের যে স্থানীয়ভাবে যেমন রেট অফ ইন্টারেস্ট এখানে বেশি, এখানে এনার্জি প্রাইসটা অনেক বেশি হয়ে যায় বিভিন্ন কারণে, এখানে আমাদের প্রোডাক্টিভিটি কম, আমাদের লজিস্টিক্স আমরা পিছিয়ে আছি। এই জায়গাগুলোকে আমাদের এনহ্যান্স করলে আমরা সেক্ষেত্রে প্রতিযোগিতায় কিছুটা আমরা এগিয়ে যেতে পারি বা আমরা একটা প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করবো। তো একটি বিষয়। আরেকটি বিষয় আপনাকে বলি, আপনার নিশ্চয়ই খেয়াল আছে আমাদের কিন্তু রপ্তানি গত 7 মাস ধরে কমছে। টানা 7 মাস ধরে রপ্তানি কমছে। বাংলাদেশে এরকম ঘটনা আমরা গত 20 বছরে মনে করতে পারি না। কোভিডের সময় কিছুটা হতে পারে, সেটি একটা ব্যতিক্রমী সময় ছিল। সেখানে যেটা হলো একটা বড় কারণ হচ্ছে ওই ট্রাম্প প্রশাসনের যে ট্যারিফ, আপনি জানেন বাড়তি ট্যারিফ দিয়ে দিয়েছে সব দেশের উপরে, ফলে তাদের একটা অনিশ্চয়তার কারণে তারা ইম্পোর্ট যতটুকু না হলেই নয় ততটুকু ইম্পোর্ট করছে, কম, চাহিদা কমে গেছে। আমেরিকার বাজারে চাহিদা, যুক্তরাষ্ট্রের বাজারে আপনি জানেন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের একক বাজার হিসেবে সবচেয়ে বড় বাজার, একক দেশ হিসেবে। তারপরে আমাদের 27টি দেশের যে ব্লক, ইউরোপীয় ইউনিয়ন, সেখানে আমাদের সবচেয়ে ভালো এক্সপোর্ট, আমরা সেখানে একটা স্টেডি আমাদের গ্রোথ ছিল। কিন্তু সেখানে দেখা গেছে একটা বড় ইন্টারেস্টিং বিষয় হলো যুক্তরাষ্ট্র কিন্তু চীন এবং ইন্ডিয়ার উপরে একটু বেশি ট্যারিফ দিয়েছে আমাদের তুলনায়, বাংলাদেশের তুলনায়। ফলে তারা কি হয়েছে, কিছুটা কম দামে, যেহেতু যুক্তরাষ্ট্র তারা একটু ধাক্কা খেয়েছে, কিছুটা কম প্রাইসে তারা ইউরোপের মার্কেটে অফার করা শুরু করলো টিকে থাকার জন্য। তো যেহেতু কম প্রাইসে অফার করলো, বাংলাদেশ এখানে প্রতিযোগিতায় পিছাতে শুরু করলো, ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের আবার রপ্তানি ধাক্কা খেতে শুরু করলো। এবং আমরা যেহেতু নতুন বাজারগুলো নন ট্রেডিশনাল যে মার্কেট, অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া, চায়না, রাশিয়া বা অন্য ব্রাজিলের মতো সাউথ আমেরিকান অন্য দেশগুলো, সেখানে আমরা ওইভাবে আমাদের অবস্থান তৈরি করতে পারি না। জাপানেই কিন্তু $27 বিলিয়ন অ্যাপারেলের মার্কেট, আমরা সেটা খুব সামান্যই আমরা সেখানে নিতে পারছি, অথচ আমাদের খুব কাছাকাছি। তো এরকম এই সম্ভাবনাগুলো আমরা কাজে লাগাতে পারছি না, ফলে আমরা সেখানেও যেতে পারিনি। এর ফলে আসলে আমাদের এই এক্সপোর্টটা কমছে। তবে এক্সপোর্ট কিন্তু বাংলাদেশের কমছে অন্য দেশের অনেক বেড়ে গেছে, বিষয়টা এমন নয়, অন্যরাও চাপে আছে, বাট আমাদের এই কমাটা একেবারে দৃশ্যমান, চোখে লাগে। রাইট, ওকে। রিয়াদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম যে আমাদের আসলে রপ্তানিতে যে বড় ধরনের শঙ্কা দেখা দিচ্ছে, এবং এটা আসলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা যদি বেশি দিন এটা চলে, লাস্টিং করে, তো এটা কিন্তু আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়াবহ পরিস্থিতির হতে পারে, সেরকম কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। আমাদের জ্বালানি আমদানি থেকে শুরু করে আমাদের রপ্তানিও সেখানে এফেক্টেড হতে পারে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হবে। সে সব কিছু কিন্তু আসলে সরকারের খুব সিরিয়াসলি বিষয়গুলো নিয়ে আসলে এগুলো স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে কিন্তু আসলে সব বাংলাদেশের এগোনো উচিত বলে আমরা মনে করি। সো দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।